একদিনের ব্যবধানে আবারও কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল। 4.3 মাত্রার ভূকম্পের উৎপত্তিস্থল সেই নরসিংদী। ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন খুঁজছে রাজুক। অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একদিনে জাতীয় ও গণভোট বিভ্রান্তি ছড়াতে পারে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আগামী সপ্তাহে আইন পাশের পর শুরু হবে প্রস্তুতি, জানালেন সিইসি। জাতীয় পার্টিকে ভোটে আনার ষড়যন্ত্র দেখছে এনসিপি। বড় দলগুলোর সদিচ্ছা থাকলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, বলছেন রাজনীতিবিদরা। দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই। এবং দেশে জমি নিবন্ধনের সময় ফাঁকি দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। কঠোর সাজায় বিধান রাখার তাগিদ। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে, তবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে এনসিপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে দিল্লি। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলের আয়োজন করে এনসিপি। শনিবার বিকাল 4:15টার দিকে রাজধানীর স্কার্টন গার্ডেন রোডের মাথা থেকে শুরু হয় এ মিছিল। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চাইলে ওই দলের পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে, সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে রাজপথে থাকবে এনসিপি। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 133, টাঙ্গাইল 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কাজ করছি টাঙ্গাইল 4 আসনে। এটি কালিহাতী উপজেলা। এই মুহূর্তে আছি এলেঙ্গাতে আছি। আমার সাথে যুক্ত আছেন বিএনপি টাঙ্গাইল জেলার সদস্য মোহাম্মদ সাফি খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানি এখানকার মনোনয়ন পেয়েছেন লুৎফর রহমান মতিন। উনি জরুরি কাজে ঢাকাতে আছেন, আপনি তার পক্ষে কাজ করছেন। কেমন চলছে আপনাদের প্রচারণা? আমাদের প্রচারণা ইনশাল্লাহ খুব ভালো চলছে, কারণ কালিহাতীর মানুষের প্রাণের দাবি ছিল যে সে নমিনেশন পাক। কালিহাতীর যে ভোটারগুলি, কালিহাতী এলাকার সমস্ত ভোটারের দাবি একটাই ছিল যে এখান কালিহাতীর থেকে লুৎফর রহমান মতিন সাহেব যেন নমিনেশন পায়। মানুষের চাওয়া এবং পাওয়ার প্রতিফলন ঘটছে। এখন মানুষ চাচ্ছে যে আগামী নির্বাচনে মতিন সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য। এই এলাকার মানুষের অত্যন্ত কাছের এবং জনপ্রিয় একজন ব্যক্তি। কালিহাতীর প্রত্যেকটি মানুষের একদম লেভেলে থেকে গ্র্যাজুয়েট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সমস্ত মানুষের চাওয়া ছিল যে লুৎফর রহমান মতিন সাহেব কালিহাতীর নমিনেশন পাবে এবং সে বিপুল ভোটে জনগণ। যতটুকু জানি এখানকার প্রায় 6 থেকে 7 জন প্রার্থী তারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু সবাই না পেয়ে অনেকেই মনের আগুনে পুড়ছেন, কষ্টের আগুনে পুড়ছেন। সেই আগুন নিভাতে আপনারা কিভাবে কাজ করবেন, কি বলবেন তাদেরকে আপনি, যারা মনোনয়ন পায়নি তাদেরকে?
ইতিমধ্যেই এখানে 5 জন যারা প্রার্থী ছিল তারা মতিন সাহেবের সাথে একমত পোষণ করে মাঠে নেমে গেছে। ইতিমধ্যেই তারা ভোট চাওয়া শুরু করে দিছে মতিন সাহেবের পক্ষে। এবং একজন যিনি প্রার্থী ছিল বেনজির আহমেদ টিটু, উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে মানে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতেছে। এটা আমার মনে হয় অসাংগঠনিক কাজ। উনি সাংগঠনিক দায়িত্ব পালন করতেছে, কিন্তু সাংগঠনিক দায়িত্ব পালন করতে এসেও উনি অসাংগঠনিক কাজের সঙ্গে লিপ্ত এবং জনগণ এটা প্রত্যাখ্যান করতেছে। যতটুকু জানি আপনাদের একটি চমৎকার স্লোগান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের জন্য কি করবেন, কি প্রস্তুতি তাদের জন্য আপনাদের? তারুণ্যদের জন্য আমাদের প্রস্তুতি, এখানে যে 31 দফা করছে আমাদের তারেক রহমান সাহেব, যে 31 দফা বাস্তবায়ন করার জন্য করছে, আমরা ইনশাল্লাহ লুৎফর রহমান মতিন সাহেব পাশ করার পরে এই 31 দফার প্রত্যেকটি দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। মাঠে আওয়ামী লীগ নেই, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের বিপুল সংখ্যক ভোটার এখনও আছে। জামায়াত বলছে তাদের সহানুভূতি দেখাচ্ছে, আপনারাও দেখাচ্ছেন। আপনারা কি বলবেন আওয়ামী লীগের সমর্থক যারা ভোটার আছে বিপুল সংখ্যক? এই এলাকার লোক ঐক্যবদ্ধ, বিশেষ করে মতিন সাহেবের পক্ষে, তার পক্ষে ঐক্যবদ্ধ মানুষ। তারা আমাদের এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে লুৎফর রহমান মতিন সাহেবকে ভোট দেবে, কারণ ওনার ক্লিন ইমেজের লোক উনি, ওনার কোনো বিতর্ক নেই, কোনো প্রকারই নেই। মানুষের প্রাণের দাবি যে লুৎফর রহমান মতিন সাহেবকে পাশ করাবে। উনি 2008-এ একবার নমিনেশন পাওয়ার পরও তৎকালীন সময়ে 88,000 ভোটে উনি পেয়েছিলেন। 88,000 ভোট পাওয়ার পরে ওনাকে পাশ করতে দেওয়া হয় নাই, ভোট কেলেঙ্কারির মাধ্যমে ওনাকে ফেল করানো হয়েছে। যার দরুন এই বছর আমরা আশা করি যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, সুষ্ঠু নির্বাচনে উনি ব্যাপক ভোটে বের হয়ে যাবে। আমরা যতটুকু জানি প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা কখনোই ভোট দেয়নি, তাদের উদ্দেশ্যে সবশেষ কিছু বলবেন আপনি? যারা একটা মানে অবদান রাখবে, তাদের একটা বড় ফ্যাক্টর তারা। যারা তরুণ, দীর্ঘ 17-18 বছর যারা ভোটার হয়েছে আর কি, তারা কিন্তু তাদের যে ভোটের অধিকার, তাদের অধিকারকে হরণ করা হয়েছে। তারা এই তারুণ্য, যাদের তরুণ ভোটার, তারা ইনশাল্লাহ ভোটটা মতিন সাহেবকে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা টাঙ্গাইল 4 আসনে কথা বললাম। আমরা আগামীকাল টাঙ্গাইল 5 এবং 6 আসনে কথা বলবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ভুটান ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা হয়। এর আগে 3 দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুই সরকার প্রধানের উপস্থিতিতে স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে দেশটি নির্মাণ সামগ্রী আমদানি করতে চায় বলে জানান শেরিং তোবগে। এদিন সন্ধ্যায় শেরিং তোবগের সম্মানে নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে এই ভোজে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য সহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এর আগে সকালে ভুটানের প্রধানমন্ত্রী 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানোর পরে শেরিং তোবগেকে গার্ড অব অনার ও 19 বার তোপধ্বনি দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। সফর শেষে আগামী 24শে নভেম্বর ঢাকা ছাড়বেন শেরিং তোবগে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জমির প্রকৃত বাজার মূল্য কাঠা প্রতি 50 লাখ হয়, তবে দেখানো হয় মাত্র 5 লাখ টাকা। আর এভাবেই জমি নিবন্ধনের সময় ফাঁকি দেয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত মূল্য নির্ধারণ করা গেলে বছরে জমি নিবন্ধন খাত থেকে আয় হবে ৫ লাখ কোটি টাকার রাজস্ব। জাল জালিয়াতি রোধে নিবন্ধন আইনের সংশোধনে কঠোর সাজার বিধান রাখা উচিত বলে মত আইন কমিশনের চেয়ারম্যান সহ বিশেষজ্ঞদের। টাকা না হলে নিবন্ধন অফিসের ফাইল নড়ে না। বালাম বইতে নাম উঠাতে লাগে বছরের পর বছর। ধুলো পড়া ফাইলের মাঝেই স্পষ্ট হয় ভুক্তভোগীদের নাভিশ্বাস, যার নেপথ্যে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় ২১ বছর পর নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এই উপলক্ষে সুপ্রিম কোর্টের সলিসিটর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময়ে দুর্নীতি অনিয়ম রুখতে কঠোর সাজার বিধান রাখা উচিত বলেও মত দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান জিনা আরা। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিকম নীতিমালা সহ অন্তর্বর্তী সরকারের নেয়া জনস্বার্থ সংশ্লিষ্ট সব নীতি পুনঃ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর টেলিকম খাতের ব্যবসায়ীদের অভিযোগ, নীতিমালা সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার দেশের টেলিকম নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। দেশের টেলিকম খাতে গুটি কয়েক প্রতিষ্ঠানের একক আধিপত্য দূর করে প্রতিযোগিতা নিশ্চিত করতে নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত এক আলোচনা সভায় এ নিয়ে কথা বলেন বক্তারা। দেশীয় উদ্যোক্তাদের অভিযোগ, প্রতিযোগিতা নিশ্চিতের নামে সরকার টেলিযোগাযোগ খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। শুধুমাত্র বিএসএসএল এর মনোপলি করার জন্য প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসতে দিবে না। যদি ব্যবসায় বৈষম্য দূর করা না হয়, আমাদের ব্যবসায়ীদের পুঁজি সবসময় অরক্ষিত থাকবে এবং দুর্বল থাকবে। একটি অনির্বাচিত সরকারের জাতীয় নিরাপত্তা ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ বিরোধী নীতি নেওয়া উচিত নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটা বিদেশিদের তুলে দেওয়ার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দেশীয় উদ্যোক্তাই হোক আর বিদেশি উদ্যোক্তাই হোক, জবাবদিহিতাবিহীন কিন্তু কোনো নীতি হতে পারে না। অংশীজনদের বিরোধিতা আছে এমন জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে তা নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে দেওয়ার অনুরোধ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দেশে কিন্তু কোনো ডেমোক্রেটিক অর্ডার নেই, অনির্বাচিত সরকার আছে, সুতরাং ওনাদের একটা লিমিটেশন আছে এবং বড় বড় ডিসিশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে সেই ডিসিশনগুলো অপেক্ষা করা হচ্ছে। জনপ্রতিনিধিদের সরকার ক্ষমতায় এলে কেবল টেলিকম নীতিমালাই নয়, জনস্বার্থ সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত পুনঃপর্যালোচনা করার কথাও জানান তিনি। এই বিষয়গুলো রিভিউ করা দরকার। যারা নির্বাচিত হবে সেই দায়িত্ব তারা পালন করবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।